নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা নতুন সিরিজ চালু করতে যাচ্ছি, যে সিরিজটাই কিনা আমরা আলোচনা করব বিভিন্ন ইম্পর্টেন্ট জাজমেন্টস, অর্থাৎ স্বাধীন ভারতের ইতিহাসে বিভিন্ন ঐতিহাসিক রায়দান এবং গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি সংক্রান্ত আলোচনা করব এই সিরিজে। তো এই সিরিজটা আমরা একটা বই থেকে আমরা আলোচনা করব। সেই বইটা তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট জাজমেন্টস দ্যাট ট্রান্সফর্মড ইন্ডিয়া, রিটেন বাই অ্যালেক্স অ্যান্ড্রিউস জর্জ। চ্যাপ্টার 1 আজকে আমরা শুরু করছি। তো চ্যাপ্টার 1 আমরা কি পড়বো? রমেশ থাপার ভার্সেস স্টেট অফ মাদ্রাস কেস 1950, অর্থাৎ 1950 সালে মাদ্রাস স্টেট এবং তার সাথে রমেশ থাপারের যে মামলা চালু হয়েছিল সেই মামলা সংক্রান্ত আলোচনা আজকে কিন্তু আমরা করব। তো আমরা কি জানবো? আমরা জানবো যে ফ্রিডম অফ প্রেস অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু আমাদের সংবিধানে কোথাও ডিরেক্টলি মেনশন করা নেই, কিন্তু আমাদের সংবিধানে কি মেনশন করা আছে? আমাদের সংবিধানে মেনশন করা আছে ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতার কথা কিন্তু আমাদের সংবিধান বলা আছে, এবং সংবাদপত্রের স্বাধীনতাও কিন্তু সেই স্বাধীনতারই একটি অঙ্গ। এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে ভিডিও আমরা শুরু করতে চলেছি। তো শুরুতে কিছু ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে পিটিশনার অর্থাৎ মামলাকারী, এক্ষেত্রে কিন্তু মামলাকারী ছিলেন হচ্ছে রমেশ থাপার, যিনি কিনা ক্রসরোডস নামক একটি নিউজ জার্নালের এডিটর এবং পাবলিশার ছিলেন। আর রেসপন্ডেন্ট অর্থাৎ উত্তরদাতা কে ছিলেন? উত্তরদাতা ছিলেন কিন্তু স্টেট অফ মাদ্রাস। ব্যাকগ্রাউন্ড কি? চলুন ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নিই কিসের জন্য এই মামলা। দ্য গভর্নমেন্ট অফ মাদ্রাস ইন অ্যান অর্ডার ডেটেড 1 March 1950 issued under Madras Maintenance of Public Order Act 1949 imposed a ban on the entry and circulation of the Crossroads journal in the state for reportedly publishing views critical or defamatory of the Congress. তো কি বলতে চাইছে? 1950 সালে 1 মার্চ মাদ্রাস গভর্নমেন্ট একটি অর্ডার জারি করে। সেই অর্ডারে বলা হয় যে 1949 সালে মাদ্রাস মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্টের দ্বারা ক্রসরোডস যে জার্নাল, যেটা কিনা রমেশ থাপার যার এডিটার, সেই জার্নালের ওপর কিন্তু ব্যান লাগানো হয়। কেন? বলা হয় সেই জার্নালে যে সমস্ত রিপোর্ট পাবলিশ করা হচ্ছে সেগুলো কিন্তু কংগ্রেসের জন্য ডিফেমেটরি অর্থাৎ অসম্মানজনক। এবং এই অর্ডারে আলো বলা হয় পাবলিক সেফটি এবং মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার, অর্থাৎ জনগণের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু এই ব্যান দেওয়া হয়েছে। The Madras Maintenance of Public Order was passed in the provincial legislature under the section 100 of the Government of India Act 1935, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে তার 100 নম্বর সেকশনের দ্বারা কিন্তু এই মাদ্রাস মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্টটা মাদ্রাসের যে প্রভিন্সিয়াল লেজিসলেচার অর্থাৎ মাদ্রাস বিধানসভায় কিন্তু পাস করা হয়েছিল। এবং এই ঘটনার ফলে রমেশ থাপার কিন্তু সুপ্রিম কোর্টে ডিরেক্ট অ্যাপিল করেন আর্টিকেল 32 এর মাধ্যমে, এবং তার মাধ্যমে তিনি রিট জারি করার জন্য সুপ্রিম কোর্টে কিন্তু আবেদন জানান। চলুন দেখে নিই আর্টিকেল 32 কী বলছে। এই আর্টিকেল 32 বলছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, অর্থাৎ আর্টিকেল 32 বলে যে কোনো নাগরিকের যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হয়, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের ওপর যদি কোনো বিধিনিষেধ চাপানো হয় তাহলে কিন্তু সেই নাগরিক এই আর্টিকেল 32 এর মাধ্যমে ডিরেক্ট সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাতে পারবেন। 32 ক্লজ 1-এ কী বলা হচ্ছে? বলছে দ্য রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট বাই অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিংস ফর এনফোর্সমেন্টস অফ দ্য রাইটস কনফার্ড বাই পার্ট 3 ইজ গ্যারান্টিড। এই পার্ট 3-তে কিন্তু আমাদের সংবিধানে সব ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার নাগরিকের সেই সম্পর্কে বলা রয়েছে। অর্থাৎ 32 এর ক্লজ 1 বলছে নাগরিকের কিন্তু অধিকার আছে সুপ্রিম কোর্টে ডিরেক্ট মুভ করার জন্য যদি তার কোনো মৌলিক অধিকার ভায়োলেশন হয়। এবং 32 এর ক্লজ 2 বলছে দ্য সুপ্রিম কোর্ট শ্যাল হ্যাভ দ্য পাওয়ার টু ইস্যু ডিরেকশনস অর অর্ডার্স অর রিটস ইনক্লুডিং দ্য রিটস ইন দ্য নেচার অফ হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, কো ওয়ারেন্টো অ্যান্ড সার্টিওরারি। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু বিভিন্ন রকম রিট ইস্যু করতে পারে সেই ফান্ডামেন্টাল রাইটকে অর্থাৎ নাগরিকের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। কীরকম রিট? 5 রকমের রিট আছে: হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, কো ওয়ারেন্টো এবং সার্টিওরারি।
তো আর্গুমেন্ট দেখে নিই, অর্থাৎ দুপক্ষের কী কী যুক্তি ছিল সেটা একটু দেখে নিই। রমেশ থাপারের যুক্তি ছিল যে এই যে 1949 সালের মাদ্রাস মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট দিয়ে যে তার যে সংবাদ মাধ্যম তার উপর যে ব্যান লাগানো হয়েছে সেটা কিন্তু তিনি বলছেন যে আর্টিকেল 19 ক্লজ 1 এতে যে অধিকারের কথা বলা হয়েছে তাকে কিন্তু ভায়োলেট করছে। আর তাহলে দেখে নিই 19(1) কী কী অধিকারের কথা বলা হয়েছে। অল সিটিজেন্স শ্যাল হ্যাভ দ্য রাইট, অর্থাৎ সমস্ত নাগরিকের এই অধিকারগুলো, নিম্নলিখিত অধিকারগুলি আছে। কি কি? এক হচ্ছে টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা। টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইদাউট আর্মস, অর্থাৎ অস্ত্রশস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে জমায়েতের অধিকার আছে। টু ফর্ম অ্যাসোসিয়েশনস অর ইউনিয়নস অর কোঅপারেটিভ সোসাইটিস, অর্থাৎ সংগঠন করার অধিকার আছে। টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কোনো অঞ্চলে, অর্থাৎ ইন্ডিয়ার যে টেরিটরির মধ্যে কিন্তু ফ্রিলি অর্থাৎ মুক্তভাবে চলাচল করার অধিকার আছে। টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কোনো অংশে কিন্তু বসবাস করার অধিকার আছে। টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, যে কোনো পেশা অথবা ব্যবসা করার কিন্তু অধিকার আছে। তো এই আর্টিকেল 19 ক্লজ 1 এ কে কাজে লাগিয়ে রমেশ থাপার দাবি করেছেন যে মাদ্রাস সরকারের এই অ্যাক্ট কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারের 19 নম্বর আর্টিকেলের 1 কে ভায়োলেট করছে। মাদ্রাস কি বলছে? মাদ্রাস সরকার আর্গিউ করছে যে পাবলিক সেফটি ইন দ্য অ্যাক্ট মিনস সিকিউরিটি অফ দ্য স্টেট। মাদ্রাস সরকার বলছে এই অ্যাক্টে যে জনগণের নিরাপত্তার কথা বলা হয়েছে তা আসলে কিন্তু স্টেটের নিরাপত্তা। এখন স্টেট বলতে কি বোঝানো হয়েছে? তারা বলছেন স্টেট বলতে আর্টিকেল 12-তে স্টেটের যে ডেফিনেশন আছে সেই অনুযায়ী কিন্তু স্টেটকে তারা ডিফাইন করছেন এবং বলছেন যে এই যে পাবলিক সেফটির জন্য ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারের ওপর ব্যান লাগিয়েছেন তারা সেটা কিন্তু আর্টিকেল 19(2) অনুযায়ী। আর্টিকেল 19(2) কি বলছে? আর্টিকেল 19(2) বলা আছে কিছু স্পেশাল কেসে আর্টিকেল 19(1) যে মৌলিক অধিকারগুলো নাগরিকদের দেওয়া হয়েছে তার উপরে কিন্তু বিধিনিষেধ বা তাকে সীমাবদ্ধ করা হয়েছে। যেরকম কি? যেমন বলা হয়েছে সিকিউরিটি অফ দ্য স্টেট, অর্থাৎ স্টেটের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু সেই যে মৌলিক অধিকার তাকে কিন্তু সীমাবদ্ধ করা যায় অথবা তাকে কিন্তু আটকে রাখা যায়। এছাড়া বলছেন কি পাবলিক অর্ডার, ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন কান্ট্রিজ, ডিসেন্ডেন্সি আর মরালিটি, কন্টেম্পট অফ কোর্ট অর্থাৎ কোর্টের অবমাননা, ডিফেমেশন, ইনসাইটমেন্ট টু অফেন্স, সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। এই যে নিম্নলিখিত ঘটনাগুলি আছে এই সব ক্ষেত্রে কিন্তু মৌলিক অধিকার সবসময় প্রযোজ্য নাও হতে পারে, অর্থাৎ মৌলিক অধিকারকে কিন্তু এই সব ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা যায়। এবং স্টেট অফ মাদ্রাস আরও রায় দেন যে পিটিশনার অর্থাৎ আবেদনকারী কিন্তু ডিরেক্ট সুপ্রিম কোর্টে যাওয়ার আগে তাকে হাইকোর্টে যেতে হবে, অর্থাৎ হাইকোর্টে কিন্তু আর্টিকেল 226-এর মধ্যে দিয়ে রিট ইস্যু করার অথরিটি আছে। তাহলে এরপরে জাজমেন্ট কি? সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দেয় সেটা আমরা এখানে আলোচনা করব। সুপ্রিম কোর্ট বলে যে লিবার্টি অফ সার্কুলেশন ইজ অ্যান এসেন্সিয়াল টু দ্যাট ফ্রিডম অ্যাজ দ্য লিবার্টি অফ পাবলিকেশন ইনডিড, উইদাউট সার্কুলেশন দ্য পাবলিকেশন উড বি লিটিল ভ্যালু। অর্থাৎ স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু এসেন্সিয়াল, অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু একটি মৌলিক অধিকার। উইদাউট সার্কুলেশন দ্য পাবলিকেশন উড বি অফ লিটিল ভ্যালু, অর্থাৎ স্বাধীনতা যদি না থাকে তাহলে কিন্তু সেই রিপোর্ট পাবলিশ করার কোনো মানেই হয় না। It further observed that the order of the government of Madras would be a violation of the petitioner's fundamental right under Article 19(1)(a), unless Section 9(1)(a) of the Madras Maintenance of Public Order Act is saved by the exceptions mentioned in Clause 2 of Article 19(2). অর্থাৎ আর্টিকেল 19(2)-তে যে সমস্ত এক্সেপশনের কথা বলা আছে, মাদ্রাস মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট যদি সেই সমস্ত এক্সেপশনের মধ্যে না পড়ে তাহলে কিন্তু মাদ্রাস গভর্নমেন্টের অর্ডারটা ক্লিয়ারলি মৌলিক অধিকারকে কিন্তু ভায়োলেট করছে। এবং সুপ্রিম কোর্ট আরও বলে আনলেস এ ল রেস্ট্রিক্টিং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইজ ডিরেক্টলি সোললি এগেনস্ট দ্য আন্ডারমাইনিং অফ দ্য সিকিউরিটি অফ দ্য স্টেট অর দ্য ওভারথ্রো অফ ইট, সাচ ল ক্যান নট ফল উইদিন দ্য রিজার্ভেশন অফ ক্লজ 2 অফ আর্টিকেল 19। যদি কোনো লকে এমন বানানো হয় যে সেটি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতাকে
সীমাবদ্ধ করে সেই ল কিন্তু তখন ইনভ্যালিড হয়ে যাবে যদি না সেই মত প্রকাশ কোনো স্টেটের সিকিউরিটিকে ডিরেক্টলি চ্যালেঞ্জ করে। এবং আরও বলছে দ্য সেকশন 9(1)(a) which authorizes the imposition of restriction for the wider purpose of securing public safety or the maintenance of public order falls outside the scope of authorized restriction under clause 2 is therefore void and unconstitutional. অতঃপর সুপ্রিম কোর্ট কিন্তু এই বিধি নিষেধ করে দেয় কোয়াশ দ্য অর্ডার হুইচ প্রোহিবিটেড দ্য এন্ট্রি অ্যান্ড সার্কুলেশন অফ দ্য পিটিশনার্স জার্নাল, অর্থাৎ আবেদনকারীর যে সংবাদ মাধ্যম তার প্রতি যে ব্যান লাগানো হয়েছিল সেই ব্যানের অর্ডারের ওপর কিন্তু সুপ্রিম কোর্ট তাকে নাকচ করে দেয়। এই ঘটনার সিগনিফিকেন্স কি আগেই বলেছি, আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ রায়দান নিয়ে আলোচনা করব, অর্থাৎ এর নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ এর প্রভাব আছে আমাদের ভারতের ইতিহাসে। তো দেখে নিই, দ্য জাজমেন্ট ইজ রমেশ থাপার কেস আপহেল্ড দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ রমেশ থাপার কেসে সুপ্রিম কোর্টের রায়দান কিন্তু মত প্রকাশের স্বাধীনতাকে তুলে ধরে। হুইচ লে অ্যাট দ্য ফাউন্ডেশন অফ অল ডেমোক্রেটিক অর্গানাইজেশন, অর্থাৎ যে কোনো গণতান্ত্রিক মাধ্যমে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দ্য কোর্ট অবজার্ভড দ্যাট দ্য ফ্রি পলিটিক্যাল ডিসকাশন ইজ এসেন্সিয়াল ফর দ্য পারপাস অফ ফাংশনিং অফ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, অর্থাৎ কোর্ট মনে করে যে একটি গণতান্ত্রিক সরকারের প্রপার ফাংশনিংয়ের জন্য কিন্তু মুক্ত রাজনৈতিক চিন্তাধারা অর্থাৎ মুক্ত রাজনৈতিক আলোচনা কিন্তু অপরিহার্য। It held that the liberty of press is an essential part of the right to freedom of speech and expression under Article 19(1)(a), অর্থাৎ আর্টিকেল 19(1)(a) এতে যে সমস্ত ফ্রিডম অফ স্পিচ ও এক্সপ্রেশনের কথা বলা হয়েছে তারই কিন্তু একটি অপরিহার্য অঙ্গ হলো সংবাদপত্রের স্বাধীনতা। The judgment was quoted repeatedly by the Supreme Court, including in Shreya Singhal case, in which it set aside the section 66A of the Information Technology Act, অর্থাৎ এই যে রায়দান এই রায়দানকে কিন্তু সুপ্রিম কোর্ট পরবর্তীকালে আরও বিভিন্ন মামলার ক্ষেত্রে ব্যবহার করেছে এবং তুলে ধরেছে, ইনক্লুডিং অর্থাৎ শ্রেয়া সিংঘল কেসেও কিন্তু এই রায়দানকে সুপ্রিম কোর্ট তুলে ধরেছিল। আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।